আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 7 মাস পর দেশে করোনায় সর্বনিম্ন 7 জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় 650। 19,000 ছাড়ালেও ডেঙ্গু রোগীর সংখ্যা, শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা। এবং প্রতারণার অভিযোগে আরজি নীরব, একদিনের রিমান্ডে। ই কমার্সের ক্ষতিগ্রস্তদের দায় নেবে না সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 7 মাস পর করোনা ভাইরাসে একদিনে মৃত্যু 10 জনের নিচে নামল। সবশেষ 24 ঘন্টায় এই ভাইরাসে 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,654 জনে। নতুন করে 645 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,61,463 জন। শনাক্তের হার 2.77%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের করোনা টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। এক বার্তায় একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এর ফলে দুদেশের ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী সোমবার থেকে যুক্তরাজ্যের এই স্বীকৃতি কার্যকর হবে। এ ব্যাপারে হাই কমিশনের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। এছাড়াও করোনা সংক্রমণ কমে আসায় বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। যারা 2 ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই এসব দেশে ভ্রমণ করতে পারবেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী 10 অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে বাহরাইনের শ্রমবাজার। এছাড়া বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপ অ্যাস্ট্রাজেনেকার 2,06,000 ডোজ টিকা উপহার দেবে বলেও জানান তিনি। চলতি বছরে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 19,000 ছাড়িয়ে গেছে। মৌসুম পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। বরং শারীরিক নানা জটিলতা ও নতুন ধরনের ডেঙ্গু নিয়ে প্রতিদিনই হাসপাতালে যাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। নজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেঙ্গু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই গত 1 সপ্তাহ ধরে। প্রতিদিন ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষ। কদমতলীর বাসিন্দা সলিমুল্লাহ মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী আফিয়া। তার মা আর ছোট ভাই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন একই হাসপাতালের 2 ওয়ার্ডে। বমি কিছু খেতে পারে না, এরপরে ওকে এনে ভর্তি করালাম। তার 2 দিন পর থেকে আমার মায়েরও জ্বর শুরু, তারপর মাকেও এনে ভর্তি করালাম। তো আমরা এসেছি মূলত কদমতলী এলাকা থেকে, আর এখানে এলাকায় কদমতলী যাত্রাবাড়ি, এখানে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি। গায়ে প্রচণ্ড ব্যথা আর নানা শারীরিক জটিলতা নিয়ে এই হাসপাতালে ভর্তি আছেন আরও শতাধিক ডেঙ্গু রোগী। তাদের স্বজনদের অভিযোগ, মশা আর ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের কার্যকর তৎপরতা না থাকায় কমছে না এই রোগের প্রকোপ। অনেক বমি, মাথা ঘোরায়, তাকাইতে পারি না। হাতিরঝিল একটা মশা প্রজনন কেন্দ্র, ওইখানে এত পরিমাণে মশা যে আশপাশে ডেঙ্গু, আমার ছোট ভাইয়ের মতো আরও অনেক ডেঙ্গু রোগী আছে। বর্ষা মৌসুম পেরিয়ে গেলেও চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 1,182 জন। অতিরিক্ত রোগীর চাপ মোকাবেলায় বাড়তি জনবল চাইছেন চিকিৎসকরা। রোগী প্রচন্ড চাপ, রোগীর পরিমাণ দিন দিন আসলে বাড়তেছে। হ্যাঁ, আর আমরা চেষ্টা করছি এটা মোকাবেলা করার, বাট আমার মনে হয় এই ক্ষেত্রে জনবল আরো বাড়ানো উচিত। নগরবাসী আর 2 সিটি কর্পোরেশনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস হুমায়ুন কবির ওরফে আরজি নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় শুক্রবার তদন্ত কর্মকর্তার 5 দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে 2 ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নীরব সহ 6 জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, কিউকম থেকে 56,57,000 টাকার পণ্য অর্ডার দিয়েও এখনো পর্যন্ত তারা তা পাননি।
পরে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে নীরবকে গ্রেফতার করা হয়। এর আগে পল্টন থানার প্রতারণা মামলায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে চালু থাকা 20,000 ই কমার্স প্রতিষ্ঠানের মধ্যে 10 থেকে 12টির মাধ্যমে গ্রাহকরা প্রতারণার শিকার হয়েছেন, আর সরকার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। রংপুরে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমদানি নির্ভর সকল পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ায় দেশেও দাম বেড়েছে। শারদীয় দুর্গাপূজা ও বন্যা শেষে ভারত থেকে আমদানির মাধ্যমে পেঁয়াজের দাম কমবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। তারা কি সরকারকে জিজ্ঞেস করে কিনেছিল? তারা তো জিজ্ঞেস করে কেনেনি। যখন 1.5 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকায় পাচ্ছে, তখন তো সরকারকে বলেনি এত সস্তায় আমরা পাচ্ছি। সেটা অ্যাবনর্মাল প্রাইসে তারা নিয়েছে। এই আমাদের ক্রেতাদেরকে এইটা সম্বরণ করতে হবে, যেটা প্রাইস সেটা না করলে হবে না, নাহলে এইভাবে ঠকতে হবে। স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আজ যুক্তরাজ্য এবং জার্মানিতে 12 দিনের সফরে যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন তিনি। লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রুমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে। আগামী 22 অক্টোবর তিনি দেশে ফিরবেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি যুক্তরাজ্য এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। এ সময় দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে সবাইকে কঠোর নির্দেশনা দেন শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রায় 8 ঘণ্টা চলার পর এই সভা মুলতবি করা হয়। অনিয়ম করে যারা আওয়ামী লীগের মনোনয়নের জন্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাচ্ছেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে না এবং ভবিষ্যতেও তাদের কোনো পদবি থাকবে না। বিএনপির গণ আন্দোলনের আহ্বানের ডাকে সাধারণ মানুষ হাসে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মনোনয়নের ব্যাপারে দলীয় প্রধান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন এবং তিনি এবার এ পর্যন্ত যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও যারা বিদ্রোহ করবে তাদের ব্যাপারেও দলের অবস্থান অত্যন্ত কঠোর। খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াকেও ভয় পেত। এ কারণে শিশু শেখ রাসেলকেও তারা হত্যা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলেও অভিযোগ করেন হাসান মাহমুদ। খুনিরা বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত, সেই কারণেই শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে সেদিন হত্যা করা হয়েছে। আর এই খুনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন বিশ্বাসঘাতক খুনি হিসাবে চিহ্নিত থাকতেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত বৈঠকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের কৌশল ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এর আগে ধারাবাহিকভাবে দলের জাতীয় নির্বাহী কমিটি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনজীবীদের সাথে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র নেতারা। অসহনীয় হয়ে উঠেছে নিত্য পণ্যের বাজার।
পেঁয়াজ, রসুন, ডাল ও চিনি সহ মুদি পণ্যের মূল্য যেমন ঊর্ধ্বমুখী, তেমনি নাগালের বাইরে সবজি ও মুরগির দাম। ফলে সংকটে পড়েছেন সীমিত আয়ের মানুষ। এজন্য বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানির তাগিদ দিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। ইকরামুল হক, সাইমের রিপোর্ট। করোনার প্রকোপ কমে আসায় স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের যাপিত জীবন, কিন্তু হঠাৎ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যে তৈরি হচ্ছে নতুন সংকট। আবারও আগের মতোই ঝাঁজ বাড়ছে পেঁয়াজে। এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বেড়েছে আদা রসুনের দামও। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 50 থেকে 55 টাকা, আজকে 80 টাকা। আরো দ্বারা বলতে পারবো আমরা বাড়তি দাম দেখেছি, বাড়তি দাম বেচতেছি। নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের বাজারেও বাড়ছে অস্বস্তি। দাম বাড়া অব্যাহত রয়েছে চিনি ও মোটা মসুর ডালের। দর ঊর্ধ্বমুখী আটা ও তেলের। ব্র্যান্ডের কোম্পানিগুলো এগুলো চিনি দিচ্ছে না, বলছে সরকারের যে দাম রেট করে দিছে এই দামে তারা দিতে পারতেছে। মসুর ডাল যেটা বোল্ডার আর কি, বোল্ডারটা কেজিতে 8 টাকা 10 টাকা বেশি। কাঁচামরিচের ঝালও যেন অসহনীয় মধ্যবিত্তের কাছে। 2 সপ্তাহ আগের 60 টাকা কেজির কাঁচামরিচ কিনতে হচ্ছে 160 টাকা দিয়ে। এছাড়া সব সবজির দামই নাগালের বাইরে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। খামারগুলো খুব কম মুরগি আছে। এখন ফাংশন চলতেছে, বিয়ে শাদী, স্কুল কলেজ সব খোলা। প্রত্যেকটা সবজির দাম হচ্ছে 80 টাকা, কোনো সবজির দাম 80 টাকা নিচে নাই। কিছুদিন আগে বৃষ্টি ছিল, বন্যা সবজির দাম এমনি বাইরে আছে। তেল থেকে শুরু করে চিনি, আটা সবকিছুই দাম বাড়াই দিচ্ছে। দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা নানা অজুহাত দিলেও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে এজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটই দায়ী। সংগঠনের সভাপতি গোলাম রহমান জানান, বাজার নিয়ন্ত্রণে সরকার দ্রুত উদ্যোগ না নিলে সংকট আরও বাড়বে। আমদানিকারকের সংখ্যা বা রিফাইনারের সংখ্যা হাতে গোনা কয়েকজনের মধ্যে, 3-4 জনের মধ্যে এসে দাঁড়িয়েছে। বাজারের উপরে তাদের নিয়ন্ত্রণ এত বেশি, তারা ইচ্ছা করলেই বাজারকে ম্যানিপুলেট করতে পারে, অস্থিতিশীল করে তুলতে পারে। সাপ্লাই চেইন যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে কঠোর দৃষ্টি দিতে হবে। মানুষের ভোগান্তি দূর করতে টিসিবি সহ সরকারি পর্যায়ে খুচরা পণ্যের বিক্রি বাড়ানোর সুপারিশও করেছে ক্যাব। ইকরামুল হক, সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভায় তিনি এই দাবি করেন। জিয়াউদ্দিন বাবলু আজীবন নিপীড়িত মানুষের জন্য রাজনীতি করে গেছেন বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের। উনি সত্য কথা বলতে, দেশ ও জনগণের কথা বলতে, দেশের মানুষের কথা বলতে উনি কোনোদিন পিছু পা হন নাই। সারা দেশের জাতীয় পার্টি জাগ্রত হয়েছে, সারা দেশের জাতীয় পার্টি উজ্জীবিত, সারা দেশের জাতীয় পার্টি এক হয়ে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং আমরা এই যে গতিধারা, এটাকে ধরে রাখতে পারলে এবং এটাকে এগিয়ে নিয়ে যেতে পারলে সেটাই হবে জিয়াউদ্দিন আহমদ বাবলুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো। এবার আন্তর্জাতিক সংবাদ। এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইন ও রাশিয়ার 2 সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ। নরওয়ের রাজধানী অসলোতে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। তারা বলছে, পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য এই দুজন এবারে নোবেল পুরস্কার পাচ্ছেন। জাহিদুল আলমের আরেকটি রিপোর্ট। গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা। আর নিজ দেশের মানুষের এই অধিকার আদায়ে বছরের পর বছর দুঃসাহসিক লড়াই করেছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা ফিলিপাইনের র্যাপলার নামে একটি ডিজিটাল সংবাদ সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, আর রাশিয়ার নোভায়া গ্যাজেটা পত্রিকার সহ প্রতিষ্ঠাতা ও টানা 2 যুগ ধরে প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন দিমিত্রি মুরাতভ। নাম ঘোষণার সময় এই 2 সাংবাদিককে আদর্শের জন্য সংগ্রাম করা সব সাংবাদিকের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছে নোবেল কমিটি। 329 জনের তালিকা থেকে সম্মানজনক এই পুরস্কারের জন্য নোবেল কমিটি চূড়ান্তভাবে মনোনয়ন দেয় এই 2 সাংবাদিককে। 1901 সাল থেকে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।
18 বাংলার এফডিসি স্টুডিওতে সুন্দরী প্রতিযোগিতা ফেস অফ বাংলাদেশ 2021-এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে 40 জন প্রতিযোগী অংশ নেন। সেমিফাইনালের জন্য নির্বাচিত হন 30 জন। আগামী 14 থেকে 16 ডিসেম্বর এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ফেস অফ এশিয়া 2021-এর চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট 6 জন প্রতিযোগী অংশ নেবেন। বাংলাদেশের সেরা প্রতিযোগীদের বাছাইয়ের উদ্দেশ্যে এই আয়োজন। 10 অক্টোবর বাংলাদেশের প্রতিযোগীদের সেমিফাইনাল এবং 13 ডিসেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এবার পার্টেক্স খেলার খবর। মালদ্বীপের বিপক্ষে পরাজয়ের হতাশা ভুলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার মালদ্বীপের কাছে 2-0 গোলে হারলেও ফাইনালের স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি অস্কার বুজনের শিষ্যদের। অবশ্য এজন্য কঠিন সমীকরণের মধ্যে পড়তে হবে জামাল ভুঁইয়াদের। তবে সমীকরণ যাই হোক, আগামী বুধবার নেপালের বিপক্ষে জয়ের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। দলের জিম ও সুইমিং সেশন শেষে এসব কথা জানান বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া। ক্লাব হকি টুর্নামেন্টে জয় পেয়েছে সোনালী ব্যাংক ও মেরিনার্স ইয়াং ক্লাব। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজাদ স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারায় সোনালী ব্যাংক। যদিও 32 মিনিটে পরিমলের গোলে এগিয়ে যায় আজাদ স্পোর্টিং, তবে 40 মিনিটে রকি ও 51 মিনিটে রানার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সোনালী ব্যাংক। অন্য ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে গোল বন্যায় ভাসিয়েছে মেরিনার্স ইয়াং ক্লাব। বাংলাদেশ স্পোর্টিংকে 7-2 গোলে হারিয়েছে তারা। মেরিনার্সের হয়ে জোড়া গোল করেন তাগিন আলী ও সতেন্দার কুমার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 7 মাস পর দেশে করোনায় সর্বনিম্ন 7 জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় 650। 19,000 ছাড়ালো ডেঙ্গু রোগীর সংখ্যা, শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা। এবং প্রতারণার অভিযোগে আরজি নীরব, একদিনের রিমান্ডে। ই কমার্সে ক্ষতিগ্রস্তদের দায় নেবে না সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।